আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না কেন? যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, যে আমাকে আমার শাশুড়ি আহত করছে, ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে, আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, টাটা বা বাই দেওয়া, যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না, একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি, তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা। সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল ওটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম, সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। ওই দিনকে সে আমাকে টাটা দিল, তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে, ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না, সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললে মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল, আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া, সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম? আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল, আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে। তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড, আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি, আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি। তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে, যে মা রাগ করে আসছে, সে যেতেই পারলো না। আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক, ঢাকাতে তো সবকিছু সাজানো, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে। তো একটা পর্যায়ে বিয়ের 6-7 মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে মেইনটেইন করে চলছিলাম। ভিডিওতে দেখেছি আপনি খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে, হ্যাঁ বা জড়িয়ে ধরেছেন, হাসছেন। আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেইনটেইন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি, তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা, এই জন্য ফোন দিয়েছি। আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই আর আমার মা বাবা কখনোই যায় নাই, কখনোই না। তার যে একটা জামাই, তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে, সেটা তারা পায় না। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। আমি ওনাকে বলেছিলাম যে মা একটু স্পেস দেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু সংসারটা করি, দিল না।
আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো, সে আমাকে রান্নাও করতে দিল না। সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না। সে সবকিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো, নিজের মতো রান্না করতো। আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে, আমি আর পাবো না। আমার হাজবেন্ডকে আমি বুঝাইছি, আমার হাজবেন্ড বলে কি তোমার বয়স তো কেবল শুরু, 18 বছর বয়স, তোমার তো জীবন পড়ে আছে, একটু ধৈর্য ধরো। আমি বললাম যে আমার 18 বছরে যে ইচ্ছা, আমার 25 বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না। অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, বিয়ের বয়স বাড়তেছে, আমাদের সবকিছু বাড়তেছে, আমাদের সাংসারিক জীবন বাড়তেছে, আমার বাচ্চা নিতে হবে। বাচ্চা নেওয়ার পরে তো, বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না। তখন দায়িত্বের লাইফ, তখন সাংসারিক লাইফ, তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করবো, বাচ্চা। হ্যাঁ, আপনাকে এরকম বলছে যে খবরদার আপনি কখনো বিয়ে করবেন না, তাহলে কিন্তু আপনি মরবেন। কারণ এরকম শাশুড়ি এরকম ভাবে যেটা আমি করে। আমার শাশুড়ি, আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে। ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6-7 মাস, পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম। তারপরেও তার মন পায় নাই, সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না, তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল। তো লাস্টলি আমার হাজবেন্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই। ওই দিনকে ওই সকালের পর থেকে আমার হাজবেন্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায়নি, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, ও কিছু একটা করতে যাচ্ছে। আমাকে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না, একটা ফোনও দেয় নাই। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে, আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার অফিস থেকে, আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে। গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় না, আমাকে দেখতে দেয় নাই। বেলা 2:30 অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত যে রক্ত, বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন, আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না।
ও নিজের মতো চলে গেল, কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে এই যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল।